স্ক্রিনে একটা পিপিটিএক্স দিছি, দেখা যাচ্ছে নাকি? কিসে যাচ্ছে? তো স্টিম জেনারেশন ইউনিট মানে এটা আসলে বয়লার। বয়লার কি আসলে স্টিম জেনারেশন বা স্টিম জেনারেটর বলা হয়। বয়লারের কাজটা কি? বয়লারে হচ্ছে আমরা ইনপুট হিসেবে কি দিব? ওয়াটার দিব। যেহেতু আমি স্টিমে কনভার্ট করতেছি, সেক্ষেত্রে অবশ্যই আমার ওয়াটার লাগবে, যে ওয়াটারটা স্টিমে কনভার্ট হবে। কিন্তু এই ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করার জন্য আরো কিছু আমার ইনপুট দেওয়া লাগবে। সেটা কি? সেটা হচ্ছে তোমার এয়ার লাগবে। এয়ার যেহেতু আমার যেখানে বার্ন করব, সেই বার্ন করার জন্য আমার কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিজেনের উপস্থিতিতে আমার কম্বাসন বা বার্নিংটা হয়। তো এয়ার লাগবে, প্লাস হচ্ছে তোমার একটা ফুয়েল লাগবে, যে ফুয়েলটা আমার কম্বাসন চেম্বারে বা ফার্নেসে আমি বার্ন করবো। বার্ন করার জন্য যে হিটটা উৎপন্ন হবে, হিট বা ফ্লু গ্যাস বা হট গ্যাস বলা হয়। তো এই গ্যাসটার মাধ্যমে আমরা হচ্ছে কি, এই যে ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করবে। ওই যে হট গ্যাসটা, সেটা কি করবে? হিটটা ছাড়বে। আর স্টিম ওয়াটার যেটা, ওয়াটার তুমি যেটা ইনপুট দিচ্ছ, সেই ওয়াটারটা সেই হিটটাকে কি অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করলে হিটটা এক্সচেঞ্জের মাধ্যমে স্টিমে পরিণত হবে। এটি হচ্ছে বয়লারের তোমার একদম বেসিক প্রিন্সিপাল। বয়লারের কাজ যদি বলি, আমাদের এর আগে স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়াইছি, ওইখানেও বলছিলাম যে বয়লারে স্টিম উৎপন্ন হয়। তখন ওইখানে অত ডিটেলস বলা যায় নাই। এখন যখন আমরা বয়লার নিয়ে স্পেশাল একটা চ্যাপ্টারই আছে তোমাদের, তো এখানে আমরা আরো একটু ডিটেলস দেখবো আর কি। ঠিক আছে। তো ডেফিনেশন অফ বয়লার, এটা যদি দেখি যে বয়লারের কি কাজটা কি, সেটা অলরেডি আমি বলে ফেলছি। যে বয়লার ইজ এ ডিভাইস ইউজ টু জেনারেট স্টিম এট এ ডিজায়ার্ড প্রেসার এন্ড টেম্পারেচার। যে তোমার হচ্ছে ডিজায়ার্ড প্রেসার, তুমি যেই প্রেসার এবং টেম্পারেচারটা চাচ্ছ, ওই ওই স্টিমের প্রপার্টিস অনুযায়ী ওইভাবে তোমাকে স্টিম জেনারেট করে দিবে। কিভাবে করে দিবে? বাই ট্রান্সফারিং হিট এনার্জি প্রডিউস বাই বার্নিং ফুয়েল টু ওয়াটার টু চেঞ্জ ইট টু স্টিম। ওই যা বললাম এতক্ষণ বাংলা কথা, সেটা একটু ডেফিনেশন ইঞ্জিনিয়ারিং ভাষায় লিখছে আর কি। পরে হচ্ছে আরো কিছু লিখছে, মানে আরেকটু ডিটেলস লিখছে যে ফ্লুইড হিটেড হয়, হিটে হয়ে ভ্যাপোরাইজড হয়, এগুলাই আর কি। তো তোমাদের জাস্ট ডেফিনেশনটা বুঝলেই হবে। হ্যাঁ। তারপর ফাংশন অফ বয়লার, এটাও সেম কথা যেটা আমি বললাম, যে একটা ফ্লুইড, একটা বয়লার ড্রাম, যে এরকম একটা এখানে আঁকা যাবে মনে হয় 3.10, এরকম একটা ড্রাম থাকে বয়লার। হ্যাঁ, এরকম একটা ড্রাম, এটাকে যে ক্যাপসুলের মতো শেল, বা এই ড্রামের মধ্যে বিভিন্ন এরকম পাইপ টিউব থাকে। তো এই টিউব গুলার ভিতরে দুই রকমের বয়লার আছে, যে ওয়াটার টিউব বয়লার আর ফায়ার টিউব বয়লার। তো ওয়াটার টিউব বয়লার যেটা, সেটাতে টিউবের ভিতরে থাকবে ওয়াটার, আর আশেপাশে এই যে এইটা ধরো টিউব, হ্যাঁ, এই টিউবের মধ্যে ওয়াটার থাকবে, যেটা আবার স্টিমে বানাবো এই ওয়াটারটাকে। আর এই ওয়াটারটা কিসের মাধ্যমে স্টিমে পরিণত হবে? একটা হট গ্যাসের থেকে হিটটা অ্যাবজর্ব করতে, এই হট গ্যাসটা হবে এই সারাউন্ডিং আশেপাশে থাকবে। ঠিক আছে, এই দুইটার মধ্যে কন্টাক্টে হিট এক্সচেঞ্জ হবে। আর ফায়ার টিউব বয়লারে ঠিক উল্টা ঘটনা ঘটে। যেটা হচ্ছে ধরো এরকম আরেকটা বয়লার আছে, তো এটাতে কি হয়? এটাতে টিউবে থাকে হচ্ছে মানে হট গ্যাসটা বা ফ্লু গ্যাসটা, আর আশেপাশে থাকে ওয়াটার এদিকে। মানে যেই নাম সেটাই, ধরো যে ওয়াটার টিউব, তাহলে টিউবে থাকবে ওয়াটার, সারাউন্ডিং এ থাকবে হট ফ্লু গ্যাস। আর ফায়ার টিউবে কি হবে? টিউবের মধ্যে থাকবে ফায়ার, আশেপাশে থাকবে হট ফ্লু গ্যাস। এটা সামনে আরো দেখবা আর কি, এটা আমি জাস্ট মুখে একবার বলে দিলাম, সামনে দেখবা স্লাইডে ডিটেলস এগুলো বলা আছে। তো এটা একটা বয়লার। এটা হরিজন্টাল, দুই রকমের। এটা হচ্ছে হরিজন্টাল, শেলটা হচ্ছে হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। যে এখানে যেটা দেখানো হয়েছে, এটা ভার্টিক্যাল। এখানে দেখো এই যে আহ, এই যে আগুনের যে এটা হচ্ছে ফার্নেস, এখানে হচ্ছে তোমার কি করে বার্ন করে, ফুয়েলটা যে দিচ্ছ, সে ফুয়েলটা হচ্ছে বার্ন করে এই জায়গাটা। এখান থেকে যে ফুয়েল বার্নিং এর ফলে যে হট গ্যাসটা উৎপন্ন হলো, এই যে এখানে দেখো এই যে টিউব গুলার দেখা যাচ্ছে, এই টিউবের মধ্যে দিয়ে সাপ্লাই দেওয়া হয়, বা টিউবের আশেপাশে সাপ্লাই দেওয়া হয়। টিউবের মধ্যে হচ্ছে ওয়াটার আছে, এটা হচ্ছে একটা ওয়াটার টিউব বয়লার। তো এই টিউবের ভিতর দিয়ে ওয়াটার সাপ্লাই দিচ্ছে, এই যে দিক দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের কি বলে, নিটারে হচ্ছে তোমার ল্যাবে বয়লার আছে। আমি ওই দিন আইপি এর একটা সেশন নিতে সময় দেখলাম যে বয়লারের
ওদেরকে দেখাচ্ছিলাম আর কি, এটা বয়লার। চাইলে দেখে আসতে পারো ল্যাবের থেকে, তাহলে আরো ভালো বুঝবা আর কি। তো এই টিউবের মধ্যে দিয়ে ওয়াটার যাচ্ছে, আর এখান থেকে তোমার কম্বাসন অফ ফুয়েলের কারণে যে হট গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এই দুইটার মাধ্যমে আমরা হচ্ছে এই ওয়াটারকে স্টিমে কনভার্ট করতে পারছি। এটাও এরকম আর কি, একটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আছে। এই যে তোমার এখানে কি হচ্ছে, এই যে এখানে হচ্ছে ফার্নেস, এই যে এটা হচ্ছে ফার্নেস, আর এই যে এদিক দিয়ে হচ্ছে ওয়াটার দিচ্ছে, এই যে ওয়াটারের ট্যাঙ্ক। এই যে ফায়ার আর ওয়াটারের কন্ট্যাক্টের কারণে এই যে এদিক দিয়ে হচ্ছে চিমনি, চিমনি দিয়ে হচ্ছে তোমার হট গ্যাসটা পরে মানে স্টিমটা বের করে দেয়। যে স্টিমে পরিণত হলো এই ওয়াটারটা, এই কন্টেনারের মধ্যে যে ওয়াটারটা আছে, এই ওয়াটারটা এই হট গ্যাসের সংস্পর্শে এসে স্টিমে পরিণত হওয়ার পরে এই চিমনি দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশন অফ বয়লার কোথায় কোথায় লাগে অলরেডি দেখছি, যে স্টিম পাওয়ার প্ল্যান্টে আমার বয়লারটা লাগছে, পাওয়ার জেনারেশন লাগে, হিটিং, কোনো কিছু হিট করার জন্য। ঠিক আছে? যে স্টিম রেসিডেন্সিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে যদি কোল্ড ওয়েদার হয়, যে আমার যে টেম্পারেচারটা বিদেশে, বিশেষ করে বাংলাদেশে তো আসলে টেম্পারেচার বেশি থাকে, বাংলাদেশে আসলে হিটিং করার প্রয়োজন বোধ হয় না, কিন্তু যেদিকে শীত প্রধান দেশে হচ্ছে আমার, যেটা হচ্ছে হিটার হিসেবে ইউজ করা যায়, ওখানে তো তোমার টেম্পারেচারটা মাইনাসের দিকে থাকে আর কি। সেক্ষেত্রে আমার হট স্টিম সাপ্লাই দিলে আমার ওয়েদারটা, মানে এনভায়রনমেন্টটা গরম থাকে। তবে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে বিভিন্ন সুগার মিলে, যেটা বলছে সুগার মিল, সিমেন্ট, এগ্রিকালচার, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও লাগে। তো বয়লারের ইউজ ইউজ পরিমাণ। ইম্পোর্টেড টার্মস ফর বয়লার, স্টিম বয়লার জিনিস, মানে এটা যে পার্টস এর কথা বলা হয়েছে, যে কি কি পার্টস থাকে, তার আমি একটু review করতেছি। আচ্ছা আচ্ছা, এখানে ছিলাম আমি। আচ্ছা, যাই হোক, বয়লার শেল যেটা বললাম, যে একটা শেলের ভিতরে যেটা টিউব ফার্নেস এসব থাকে, তারপর হচ্ছে কম্বাসন চেম্বার, কম্বাসন চেম্বারের ভিতরে গ্রেড বা ফার্নেসটা থাকে। হ্যাঁ, কম্বাসন চেম্বারটা একটা টোটাল স্পেস, এর ভিতরে হচ্ছে তোমার একটা প্ল্যাটফর্ম থাকে, প্ল্যাটফর্মকে আমরা গ্রেড বলি, গ্রেডের উপরে হচ্ছে তোমার ফার্নেসটা থাকে আর কি, যেখানে কম্বাসন করা হয় ফুয়েলের মাধ্যমে। আচ্ছা, তবে হিটিং সারফেস, তো এই যে বয়লার পার্ট অফ বয়লার সার্ফেস হুইচ ইজ এক্সপোজ টু দ্য ফায়ার, মানে কম্বাসন করার পরে যে ফ্লু গ্যাসটা যেখানে যায়, ওইটা মানে যেখানে হচ্ছে তোমার টিউব গুলা থাকে, ওইটাকে বলে হিটিং ফার্নেস। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা পার্টস আছে, একটা হচ্ছে মাউন্টিং আর একটা হচ্ছে অ্যাক্সেসরিজ। এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এটা থেকে কোশ্চেনও আসে। তো মাউন্টিংস আর অ্যাক্সেসরিজ এর মধ্যে পার্থক্যটা কি? তো মাউন্টিংস হচ্ছে যেই পার্ট গুলা আমার সেফটি দেয়, বয়লারকে সেফটি পারপাস ইউজ করা হয়। যে আমার এই একটা দামি বয়লার, এটা ইনস্টল
ম্যান থেকে বলো মেইনটেনেন্সে বহুত খরচ হয়। তো আমি যদি এই বয়লারটাকে সেফলি রান না করাতে পারি, এটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে বা আমার আর্থিক ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে আমার কিছু জিনিস, যে পার্টস গুলো আমাকে বয়লারকে সেফটি দিবে, সেগুলোকে আমরা বলি ফাউন্ডিং। আর এক্সেসরিজটা হচ্ছে যে এগুলা না থাকলেও আমার বয়লারটা চলবে, ঠিক আছে, অপারেশনে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা চাই কি সবসময় ইকোনমিক্যাল হতে, যে আমরা কম আউটপুটে বেশি, কম ইনপুটে সবচেয়ে বেশি আউটপুট পেতে চাই। তো এক্সারসাইজের কাজটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো। হ্যাঁ, তো যেই পার্টস গুলো আমার এফিসিয়েন্সি বাড়ায় সেটাকে বলা হচ্ছে এক্সেসরিজ। তো মাউন্টিং যেমন আছে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, তারপর হচ্ছে প্রেসার গজ, তারপর হচ্ছে ব্লো অফ কক, তারপর সেফটি বাল্ব, স্টিম স্টপ বাল্ব। তো এইগুলো হচ্ছে বিভিন্ন আছে, মানে পার্টস। সেগুলোর কাজগুলো আমরা সামনে দেখবো। ওয়াটার লেভেল ইন্ডিকেটর যেমন, তা আমি যে ওয়াটারটা সাপ্লাই দিচ্ছি, আহ, আচ্ছা ওটা সব সামনে সামনে দেখবো কি, যে আমি একটু সংক্ষেপে বলি যে ওয়াটার লেভেল ইন্ডিকেটরের কাজটা কি। যে বয়লারে আমি যে স্টিম তৈরি করবো, তো আমার তো ওয়াটার সাপ্লাই দিতে হবে। এই ওয়াটারটা আমি বেশি সাপ্লাই দিচ্ছি না কম সাপ্লাই দিচ্ছি, আমার একটা ইন্ডিকেটর লাগবে যে আমার বয়লার পূর্ণ হয়েছে, এটা আমাকে দেখাবে যে আর বেশি ওয়াটার সাপ্লাই দেওয়া যাবে না। আবার হচ্ছে বয়লারে যখন পানি থাকবে না, তখন আমি বুঝবো কিভাবে যে ভিতরে পানি আছে কি নাই? এটা তো ট্রান্সপারেন্ট না। তো এই জন্য আমাকে ওয়াটার লেভেল ইন্ডিকেটরটা হচ্ছে তোমার উম, আহ, আমাকে হচ্ছে দেখাবে যে বয়লারে পানি কতটুকু আছে। হ্যাঁ, গাড়িতে যেরকম হচ্ছে আমাকে ফুয়েল ফুয়েল মানে শেষ হয়ে গেলে যেরকম একটা কাটা নিচের দিকে চলে আসে বা ইমার্জেন্সিতে চলে আসে, বা ফুল হলেও আমি বুঝতে পারি যে না আর ফুয়েল লাগবে না, ওরকম আছে বয়লারও আছে। প্রেসার গজটা কি? তো প্রেসার গজটা হচ্ছে বয়লারের ভিতরে যে আমার কি পরিমাণ প্রেসার, মানে আমার তো ডিজায়ার প্রেসার আর স্টিম লাগবে। হ্যাঁ, তো সেটা আমার হচ্ছে কিনা বা ভিতরে প্রেসারটা কত আছে, সেটা একটা রিডিং আমার লাগবে। তো সেটার রিডিংটা দিবে হচ্ছে প্রেসার গজ। সেফটি ভালভ, সেফটি ভালভের কাজটা হচ্ছে অনেকটা তোমার ওই যে প্রেসার কুকারের মতো। প্রেসার কুকারে কি হয়, প্রেসারের ভিতরে মানে বেশি প্রেসারে রান্নাটা হয়। তো দেখবা যে হচ্ছে যখন প্রেসারটা বেশি হয়ে যায়, তখন উপরে একটা নব হচ্ছে উপরে উঠে যায়, উপরে উঠে এক্সট্রা যে প্রেসারটা বা স্টিমটা সেটা বের করে দেয় বাইরে। তো এই সেম কাজটা হচ্ছে বয়লারও করে। এটা হচ্ছে সেফটি ভালভটা সেই তোমার ওই কাজটা করে, যে যখন হচ্ছে এক্সট্রা প্রেসার মানে ভিতরে প্রেসারটা বেশি হয়ে যায়, তো তখন হচ্ছে এক্সট্রা প্রেসারটা বাইরে বের করে দেয়। তারপর হচ্ছে ব্লো অফ কক আছে। তো সেটার কাজ কি? তো এই যে বয়লারে যে পানিটা সাপ্লাই দেওয়া হলো, তো সেই সাপ্লাইয়ের পানিটা ভিতরে বিভিন্ন অপদ্রব্য থাকে। এটা তো ডিস্টিল ওয়াটার না, এটার মধ্যে অনেক সেডিমেন্ট বলে বা হচ্ছে কাদা, এগুলাকে মাড, কাদা যেটা, কাদা সেডিমেন্ট থাকে। তো এইগুলো হচ্ছে আমার বয়লারের নিচে জমা হতে হতে একসময় দেখা যায় যে এই বয়লারের এফিসিয়েন্সি কমে যায়, বা হচ্ছে তোমার বয়লারের আমার স্টিমের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যায়। তো এটা কিছু কি করে, নিচে দিয়ে একটা ড্রেইন করে বের করে দেয়। ভিতরে যে ময়লা পানি টানি যা আছে সেগুলো হচ্ছে আমাদের ড্রেন করে বের করে দেয়, এটা হচ্ছে পুরো। স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার। হুম। স্লাইড চেঞ্জ হচ্ছে না স্যার। না, সাইডটা আমি চেঞ্জ করি নাই, আমি জাস্ট মুখে বলতেছি আর কি, সাইডে এগুলো আছে সামনে, আমি চেঞ্জ করিনি। হ্যাঁ। সরি স্যার। তো আমি জাস্ট এমনি ব্রিফিং দিতেছি তো, পরে হচ্ছে দেখাবো আরো, দেখাবো। তারপর হচ্ছে এক্সেসরি যেটা বললাম, এখানে আছে সুপার হিটার, ইকোনমাইজার, হিট পাম্প। তো এগুলোর কাজ হচ্ছে, সামনে ডায়াগ্রাম আছে স্লাইডে, সেটা দেখালে আরো ডিটেলস আমি বলবো, ঠিক আছে। তো এইটা ইম্পর্টেন্ট, যে এসেনশিয়াল অফ এ গুড স্টিম বয়লার। তো একটা মানুষের যেমন বৈশিষ্ট্য আছে, যে একটা মানুষকে আমরা ভালো মানুষ কি কি বৈশিষ্ট্য থাকলে বলি যে মানুষটা অনেস্ট কিনা, বা ওয়েল বিহেভ, তার বিহেভিয়ারটা কেমন, ভালো বিহেভ করে মানুষের সাথে, সুন্দর মতো কথা বলে, তারপর হচ্ছে নম্র ভদ্র, এগুলো থাকলে আমরা সাধারণত একটা মানুষকে গুড হিউম্যান বিং বলি। তো বয়লারের ক্ষেত্রেও ভালো বয়লার হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য দরকার হয়, সেটা কি? এক নম্বর বলছে যে ইট শুড প্রডিউস ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ স্টিম উইথ মিনিমাম ফুয়েল কনজাম্পশন। তো যেটা হচ্ছে আমরা ইকোনমিক্যাল বলি আর কি, যে মিনিমাম ফুয়েলে ম্যাক্সিমাম স্টিম দিবে আর কি। তারপর হচ্ছে কি, ইট শুড বি ইকোনমিক্যাল টু ইনস্টল, ইনস্টলমেন্টেও যদি খরচ বেশি হয়ে যায় তাহলে তো আমার লাভজনক হচ্ছে না, ইনস্টলমেন্টে খরচ কম হইতে হবে। বা শুড রিকোয়ার লিটিল অ্যাটেনশন ডিউরিং অপারেশন, এটা মানে কি বোঝালো? বোঝালো এটা যে বয়লার আমি চালু করে দিয়ে চলে যাচ্ছি, চলে গেলাম, বয়লার স্টিম
আমার ডিজায়ার্ড অনুযায়ী বানাচ্ছে। কিন্তু ওইখানে যদি আমার সার্বক্ষণিক অপারেশন মনিটর করা লাগে, তাহলে আমার একটা লোক অ্যাসাইন করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো সেই লোককে আবার তোমার একজন লোক রাখলে তাকে স্যালারি ব্যাপার আছে, অ্যালাওয়েন্সের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে যে কস্টিং এর ব্যাপারে ওটা চিন্তা করতে হবে। এই জন্য এমন ভাবে বানাতে হবে যাতে ওকে রান করে দিছি, ও চলতেছে। মেশিনের সমস্যা হবেই, কিন্তু সেটা ফ্রিকুয়েন্টলি না। ঠিক আছে। তো ইট শুড র্যাপিডলি মিট দ্য ফ্লাকচুয়েশন অফ লোডের ফ্লাকচুয়েশন হতে পারে, যেটা হচ্ছে তোমার পল্লী বিদ্যুৎ যেমন মিটারে অনেক বেশি হয়। পল্লী বিদ্যুতের সাথে কানেক্ট করা থাকে না, ভোল্টেজটা বেশি হয় পল্লী বিদ্যুতের প্রায় 300 300-র উপরে, আমরা যেটা 220 ভোল্ট থাকার কথা। এতে অনেক তোমার যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। হুম। তো আবার লোডশেডিং তো আছেই। লোডশেডিং যখন হয় তখন কারেন্ট অনেক সময় ফ্লাকচুয়েট করে। তো সেক্ষেত্রে হচ্ছে এরকম হইতে হবে যে এই ফ্লাকচুয়েশন লোডে যাতে নষ্ট না হয়। ঠিক আছে। বা ওইটা সে সহ্য ক্ষমতা থাকতে হবে তো সেটা তার মধ্যে। ইট শুড বি ক্যাপেবল অফ কুইক স্টার্টিং, দ্রুত যাতে স্টার্ট করা যায়, একটা সুইচ অন করব স্টার্ট হয়ে যাবে, এরকম সহজে স্টার্ট হবে। ইট শুড বি লাইট ইন ওয়েট, ওয়েটটা কম হলে ভালো, জায়গা কম নিতে পারলে ভালো। ইট শুড অকুপাই স্মল স্পেস, এগুলো আছে কয়েকটা বৈশিষ্ট্য জাস্ট মাথায় রাখলা। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে সেল অফ ফুড স্টিম বয়লার, বা অন্যভাবে মানে অ্যান্সার এটাই হবে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাই পেঁচে আসতে পারে যে আহ, তুমি কি মনে করো যে একটা বয়লারে কি কি কোয়ালিটি থাকা দরকার, বা কি কি তার সিলেকশন ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে। তো ফ্যাক্টরস টু বি কনসিডার ফর সিলেকশন অফ ফুড বয়লার। আমি বিল করছি, কাশি আসতেছে। আচ্ছা, ফ্যাক্টরস টু বি কনসিডার ফর সিলেকশন অফ গুড বয়লার, কি কি ফ্যাক্টরস থাকতে পারে, কি কনসিডারেশন দেখতে হবে যে গুড বয়লার, ওই একই কথাই। আগে এখানে যা বলা আছে আগে স্লাইডে, এটাও একই কথাই। তারপর ক্লাসিফিকেশন অফ স্টিম বয়লার, মানে বয়লারকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। ওই প্রথমটা আমি অলরেডি বলছি তোমাদের, যে অ্যাকর্ডিং টু কন্টেন্টস ইন দ্য টিউব, ফায়ার টিউব আর স্মোক টিউব বয়লার, আর এটা হচ্ছে ওয়াটার টিউব বয়লার। তো তো ফায়ার টিউবের ভিতরে কি বললাম, যে ফায়ার টিউবের মধ্যে থাকবে ফায়ার, আর সারাউন্ডিংস এ ওয়াটার থাকবে। আবার ওয়াটার টিউবে ওয়াটারটা থাকবে টিউবে, সারাউন্ডিংস এ ফায়ার বা হচ্ছে হট গ্যাস যেটা সেটা থাকবে। অ্যাকর্ডিং টু পজিশন, ইন্টারনালি ফায়ার না এক্সটার্নালি ফায়ার, ওই আইসি ইঞ্জিনের মতো, যে এই কম্বাসনটা হচ্ছে ইন্টারনালি হয় না, বাইরের থেকে আমি মানে কম্বাসন ঘটায় না জাস্ট ভিতরে সাপ্লাই দিব, এরকম হয়। তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য এক্সিস অফ দ্য শেল, এটা ভার্টিক্যাল না হচ্ছে হরিজন্টাল, এটা অলরেডি দেখছো এই যে এখানে স্লাইডে, যে এই যে এটা শেলটা যদি হরিজন্টাল হয় তাহলে হরিজন্টাল, আর শেলটা যদি ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে থাকে তাহলে ভার্টিক্যাল হয়ে গেল। নাম্বার অফ টিউব, একটা টিউব থাকলে সিঙ্গেল টিউব, মাল্টি টিউবুলার, সাধারণত মাল্টি টিউবুলারই হয়। একটা টিউব দিয়ে আর কতটুকু স্টিবি উৎপন্ন করা যায়। তারপর অ্যাকর্ডিং টু মেথড অফ সার্কুলেশন অফ ওয়াটার এন্ড স্টিম, ওয়াটার এন্ড স্টিমটা কিভাবে সার্কুলেট করা হয়, ন্যাচারাল সার্কুলেশন, তোমার কোনো ফ্যান লাগে না, মানে ও হচ্ছে বুয়েন্সি ফোর্স। যেটা বুয়েন্সি ফোর্সের বাংলাটা কি, বুয়েন্সি ফোর্স মানে যেটা হচ্ছে ন্যাচারালি তোমার একটা ধোঁয়া যে উপরে উঠে না, এটা হচ্ছে ন্যাচারাল সার্কুলেশন বলে। আর ফোর্স সার্কুলেশন মানে হচ্ছে তুমি পাম্প বা হচ্ছে ফ্যান বা ব্লোয়ার দিয়ে হচ্ছে এই সার্কুলেট করবে, এটাকে বলে ফোর্স সার্কুলেশন। তো অ্যাকর্ডিং টু দা ইউজ, স্টেশনারি বয়লার আর মোবাইল বয়লার, যেটা স্টেশনারি বয়লার মানে হচ্ছে এক জায়গায় ফিক্স, মানে ওকে আর মুভমেন্ট করানো যায় না। আর মোবাইল বয়লার মানে পোর্টেবল, তোমার যখন দরকার তখন যেখানে সেখানে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এরকম। এটা হচ্ছে সেই ফায়ার টিউব বয়লার যেটার কথা বললাম, এখানে ডিটেলস বলা আছে। এখানে ফিগারটা যদি দেখো, এই যে এখানে হচ্ছে ফার্নেস, এখানে আমি বার্ন করাচ্ছি। এরপরে এই যে টিউব গুলা, কিন্তু এই যে এগুলো হচ্ছে ফায়ার টিউব, যে হলুদ যেগুলা, এগুলা টিউব। তো ফায়ার টিউব, যেহেতু টিউবের মধ্যে ফায়ার থাকবে, আর ওয়াটার স্টোরেজ হচ্ছে এই যে নীলটা হচ্ছে ওয়াটার স্টোরেজ, এটা। তো এটা হচ্ছে এখানে হচ্ছে তোমার হিট এক্সচেঞ্জ হচ্ছে, আর এদিক দিয়ে
এই যে স্টিম স্টিম হয়ে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, স্টিম আউট দেওয়া, ঠিক আছে। আর হট গ্যাস এখানে যা উৎপন্ন হলো এটাকে আবার পাস করে এদিক দিয়ে পরিবেশে আবার ছাড়া হচ্ছে হট গ্যাসটা, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখলা যে ফায়ার টিউব যত, টিউবের মধ্যে হট গ্যাস আর বাইরে হচ্ছে কি সারাউন্ডিং এ ওয়াটার। এটা এখানে এই এখানে ডিটেলস বলা আছে, এটা আমি আর বলতেছি না। এখানে এক্সাম্পলটা খেয়াল করে দুই একটা এক্সাম্পল মনে রাখতে পারো, ককরান বয়লার, কর্নিশ লোকোমোটিভ। তো তারপর হচ্ছে ফায়ার ওয়াটার টিউব বয়লারে যাই। স্যার এটা পরীক্ষায় আসলে কি চিত্র এটাই দিব? ফিগার লাগে না আছে পরীক্ষায় বয়লার, এইসব চিত্র আঁকা তো সহজ কথা। তোমরা হচ্ছে বর্ণনাটা জানবা আর কি, ফায়ার টিউবের ফায়ার কোথায় থাকে আর ওয়াটার কোথায় থাকে, আর হচ্ছে কিছু এক্সাম্পল শিখে রাখবা দুই তিনটা করে, ঠিক আছে। কি ব্যাপার স্লাইড মুভ? ওয়াটার টিউব বয়লারে দেখো এখানে একটু মানে জাস্ট চেঞ্জ আসছে, যে ফায়ার ফার্নেস আসে আসছে। এখানে দেখো এই টিউবের মধ্যে কি আছে, নীল রং না? তাহলে টিউবে হচ্ছে তোমার কি ওয়াটার, আর ফার্নেসটা হচ্ছে সারাউন্ডিং এই ফার্নেস থেকে হিটটা গিয়ে মানে ফ্লু গ্যাসটা গিয়ে একে স্টিম বানাচ্ছে, এদিকে তুমি ওয়াটার সাপ্লাই দিচ্ছ আর এদিকে স্টিম হয়ে বের হচ্ছে, আর এই হট যে গ্যাসটা সেদিক দিয়ে এটা হচ্ছে আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দেখলা কিছু, ব্যাবকক এন্ড উইলকক্স বয়লার, স্টার্লিং বয়লার, লামন্ট বয়লার, লোফলার বয়লার, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের নাম অনুযায়ী, যে যেটা আবিষ্কার করছে সে সেটার অনুযায়ী নাম। তারপর ডিফারেন্স বিটুইন ফায়ার এন্ড ওয়াটার টিউব বয়লার, এখানে ডিফারেন্স গুলো দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিবা। যে দেখো এখানে ওয়াটার টিউব বয়লারটা সুবিধা বেশি আর কি, হ্যাঁ। স্টিম জেনারেট করে, এটা হচ্ছে প্রেসার বেশি পাওয়া যায়, এটা ধরো 24। তারপর হচ্ছে এটা রেট অফ জেনারেশন অফ স্টিম ইজ হাই। দেখো 450 টন পার আওয়ার, প্রতি ঘন্টায় সে 450 টন স্টিম প্রডিউস করে, আর ও মাত্র 9 টন, ঠিক আছে। তারপর ওর লেস এরিয়া লাগে, মানে ফ্লোরটা কম লাগে, এর ফ্লোর এরিয়া বেশি, এর ওপর এফিসিয়েন্সিটাও বেশি পাবা 90%, ওর মাত্র 75%। ইট ক্যান বি ট্রান্সপোর্টেড ডিরেক্টেড ইজিলি, সহজে পরিবহন করা যায়, আবার খুলেও ফেলা যায় সহজে। ইট ইজ প্রিফার্ড ফর ওয়াইডলি ফ্লাকচুয়েটিং লোড, যেখানে ফ্লাকচুয়েটিং লোডে ফ্লাকচুয়েট বেশি হয় সেখানে ইউজ করা হয়। তো এটা হচ্ছে কি, ইট ক্যান অলসো কোপ রিজনেবলি উইথ সাডেন ইনক্রিজ অফ লোড বাট ফর এ শর্টার পিরিয়ড, মানে অল্প কিছুদিন দ্বারা যে ও লোডটা ফ্লাকচুয়েশনটা নিতে পারে এরপরে ফেল করতে। তো ডিরেকশন অপারেটিং কস্ট এটার আবার বেশি, অপারেটিং কস্টটা বেশি, এটা লেস, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ওর যেহেতু এফিসিয়েন্সি বেশি, সবকিছু বেশি সাপ্লাই মানে আউটপুট দিতেছে বেশি, তো ওরে চালাইতেও বেশি খরচ লাগে, স্বাভাবিক। তো বার্স্টিং চার্জ মানে এর হচ্ছে বার্স্ট হওয়ার মানে বিস্ফোরণ হওয়ার চান্স আবার বেশি, ওর আবার একটু কম, ঠিক আছে। তো তবে ইট ইজ ইউজ ফর লার্জ পাওয়ার প্ল্যান্ট, বড় যে পাওয়ার প্ল্যান্ট সেটাতে আমরা ওয়াটার টিউব বয়লার ইউজ করি। ইট ইজ নট সুইটেবল ফর লার্জ পাওয়ার প্ল্যান্ট, ও হচ্ছে কম, যেহেতু আমার স্টিম জেনারেট রেটই কম, 9 টন পার আওয়ার, তো ও বড় পাওয়ার প্ল্যান্টে ও ইউজ করা রিস্কি আর কি, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিফারেন্স টাইপ অফ বয়লার, যেগুলো এতক্ষণ বললাম যে সিম্পল, ভার্টিক্যাল, ককরান হচ্ছে এরকম, লোকোমোটিভ, ঠিক আছে, এগুলোর অতটা লাগবে না। এটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে এটা খেয়াল করো। বয়লার মাউন্টিংস এন্ড অ্যাক্সেসরিজ, অলরেডি আমি বলে ফেলছি যে মাউন্টিংস এর কাজ কি, সেফটি, ঠিক আছে, যে সেফ ফাংশনিং মানে প্রপারলি যাতে সেফলি ফাংশন করে, এটাই সেফটি পারপাস, এটা মাথায় রাখবা। কি কি আছে, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, প্রেসার গজ, সেফটি বাল্ব, স্টিম স্টপ বাল্ব। স্টপ বাল্বটা হচ্ছে তোমার যে স্টিম ধরো আমার যেখানে দরকার নাই, হ্যাঁ, যখন এখন আমার দরকার নাই আমি বাল্বটা অফ করে দিব, তখন আর স্টিম যাবে না, এই কাজ করে। ব্লো অফ কক বলে ফেলছি। ফিড চেক বাল্ব, ফিড চেক বাল্বটা কি, এই যে যে বয়লারে তুমি ওয়াটার সাপ্লাই দিচ্ছ, এই ওয়াটার সাপ্লাইয়ের যে ফ্লো রেট থাকবে, যে কত মিটার কিউব পার আওয়ার বা কত মিটার কিউব পার সেকেন্ডে যাবে, হ্যাঁ, এটা একটা ফ্লো রেট আছে। তো এই ফ্লো রেটটা ও কন্ট্রোল করবে এই বাল্বের মাধ্যমে। যখন বেশি সাপ্লাই দরকার তখন বাল্বটা খুলে যাবে বেশি, যখন আমার কম সাপ্লাই দরকার তখন বাল্বটা আমি অফ করে দিব, বা মানে
পুরোপুরি অফ না, মানে কমায় দিবা আর কি। আমরা যেটা কলে বা রেগুলেটরে যে জিনিসটা করি সেটার মাধ্যমে আমরা হচ্ছে ফিট ফিট চেক, মানে ফিট ওয়াটারকে চেক করার যে পাল্টা। তবে ফিউজিবল প্লাগ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিউজ এর কাজ অলরেডি জানো তোমরা, যে ওই ফিউজটা হচ্ছে কি কারেন্ট সাপ্লাইয়ের যে সার্কিটটা থাকে। ধরো আমার এমন অবস্থা যে লোডটা আমার ভোল্টেজটা বেশি চলে আসছে, তো এটা আমার এই কারেন্ট সাপ্লাইটা বয়লারে গেলে বয়লারটা আমার নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ওই ফিউজিবল প্লাগ কি করবে, ফিউজটা হচ্ছে কি করবে, গলে যাবে, গলে গিয়ে সার্কিটটা ব্রেক করে দিবে। তো সার্কিট যদি ব্রেক হয়ে যায় তাহলে আর কি তোমার কারেন্ট সাপ্লাই অফ হয়ে যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফিউজিবল প্লাগটা এই কারেন্টের সেফটি দেয় আমার, কারেন্ট থেকে ফ্লাকচুয়েশন থেকে। এখানে ডিটেলস বলা আছে ওয়াটার, এতক্ষণ যা যা বললাম, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, প্রেসার গজ, সেফটি ভালভ ফিগার সহ। এই যে সেফটি ভালভ যেটা বলছিলাম, যে তোমার একটা প্রেসার কুকারের এই যে এই জিনিসটা উপরে উঠে যায় তখন কি এক্সট্রা প্রেসারটা বের হয়ে যায় এখান থেকে। এগুলোর জাস্ট এত ডিটেলস লাগবে না, জাস্ট আইডিয়া রাখবে যে কোনটার কাজ কি। মানে ফিগারও শিখা লাগবে না, জাস্ট ফাংশনটা জেনে রাখবে। স্টিম স্টপ বাল্ব, স্টিমের স্টিমকে স্টপ করে, যে যেটা বললাম একটু আগে, যে বেস ফাংশন টু স্টপ বাল্ব ইজ টু কন্ট্রোল, এখানে এটা হবে না, এটা একটা পয়েন্টে হবে, কিন্তু কন্ট্রোল দ্য ফ্লো অফ স্টিম ফ্রম দ্য বয়লার টু দ্য মেইন স্টিম পাইপ টু কমপ্লিটলি শাট অফ দ্য স্টিম সাপ্লাই when required। যখন যখন স্টিম সাপ্লাই অফ করা দরকার তখন বন্ধ করে দিবে, আর এমনি কন্ট্রোল করবে ফ্লোটা। তো ব্লো অফ কক যেটা বললাম, যে কোনো অপদ্রব্য বা মাড সেডিমেন্ট এসব থাকলে, এই যেখানে লিখছে মাড স্কেল সেডিমেন্ট, এগুলো থাকলে অ্যাকুমুলেটেড বটমে জমা হয়, এগুলাকে কি ইমটি বয়লার টু হয়ে নেবা রিকোয়ার্ড। যখন আমার ওয়াশ করা দরকার তখন বয়লারটা ইমটি করার জন্য এই কাজটা করে। ফিড চেক বাল্ব একটা নন রিটার্ন বাল্ব, নন রিটার্ন মানে একমুখী, মানে একটা ডিরেকশনে গেলে ও আর ব্যাক করবে না। ঠিক আছে, একটা ডিরেকশনে যেতে থাকবে। ফিটেড এট এ skewed spindle to cooler, its function is to regulate the supply of the water। যেটা বললাম যে বয়লারে পাম্প করে যে ওয়াটারটা সাপ্লাই দেয় সেটা ফ্লো রেটটা কন্ট্রোল করে। তো ফিউজিবল পাক এটা অলরেডি বলছি যে ফিউজ কারেন্ট সাপ্লাই অফ করে দেয়। তারপরে বয়লার অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ নিয়ে কি বলছিলাম, যে এফিসিয়েন্সি বাড়ায়। হুম, এটা হচ্ছে আমার বয়লারে এসেনশিয়াল না যে রাখতেই হবে এরকম না, তবে রাখলে ভালো। হ্যাঁ, তো কি কি আছে, ফিড পাম্প, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার প্রি হিটার। এটার জন্য সামনে একটা ডায়াগ্রাম আছে, এই যে এই ডায়াগ্রামটা, এটা দেখলে বুঝবে যে ইকোনমাইজার, এখানে খেয়াল করো, ইকোনমাইজার আর এয়ার প্রি হিটার এই এই দুইটার কাজটা অনেকটা সেমই, জাস্ট ইনপুটটা ভিন্ন। এটার কাজটা কি, এটা হচ্ছে যে এই যে তোমার বয়লার, এখানে বয়লার আছে, বয়লার আমি কি কি দেই, পাম্প ওয়াটার দেই, যেহেতু আমার যে ওয়াটারটা লাগে স্টিমে পরিণত করে সে ওয়াটারটা আসতে হবে। আর হচ্ছে কি এয়ার দিই, এয়ার কেন লাগে, অক্সিজেনের জন্য, আমার ফুয়েলটা যে বার্ন করবো ফার্নেসে সেটার জন্য। তো এগুলাকে যদি আমি আগের থেকে প্রি হিট করে পাঠাতে পারি তাহলে আমার কি বয়লারে কম ফুয়েল লাগতেছে। ওই তোমার এফিসিয়েন্সি শেখানোর সময়, ওই যে পাওয়ার প্ল্যান্টে শিখেছিলাম যে তোমার 20 ডিগ্রি থেকে ধরো 100 ডিগ্রিতে নিতে যেই ফুয়েলটা বার্ন হয়, ঠিক আছে, তো আমি যদি 60 ডিগ্রি থেকে নেই 100 ডিগ্রিতে তাহলে আমার ফুয়েল কম লাগে। ঠিক আছে, তো এই জন্য এয়ার আর ওয়াটারকে আগে থেকেই প্রি হিট করে যদি আমি পাঠাতে পারি তাহলে এফিসিয়েন্সিটা পাবে। আর প্রি হিটের জন্য হিটটা পাবো কোথায়, তো সেটার জন্য হচ্ছে আমার আর একটু ফার্দার আলোচনা করতেছি। সেটা কি, এইখানে বয়লারে তো আমার স্টিম উৎপন্ন হইলো, এই যে স্টিম গেল বা গ্যাস দরকার হলে গ্যাস। আর অ্যাশ মানে হচ্ছে যে বয়লারের বার্ন হওয়ার পরে যে ফার্নেসে যে কম্বাসনটা হয় ওটার ওখানে কিছু ছাই উৎপন্ন হয়, অ্যাশটা এদিক দিয়ে ড্রেইন করে দেওয়া হয়। হুম। এরপর হচ্ছে সুপার হিটার, সুপার হিটারের কাজ হচ্ছে কি, এই যে আমি যে বয়লারের স্টিমটা পাচ্ছি এই স্টিমের মধ্যে ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকে। ময়েশ্চার কন্টেন্ট মানে হচ্ছে তোমার পানির কণা আর কি, মানে ভেজা ভেজা থাকে, ড্রাই স্টিম হয় না। তো সুপার হিটার কি করে, এটাকে টেম্পারেচার বাড়ায় দেয়, টেম্পারেচার বাড়ায় দেয় কিন্তু প্রেসারটা ফিক্সড রেখে, প্রেসারটা ফিক্সড রেখে টেম্পারেচার বাড়ায় দেয়। তাতে কি এখানে যে ময়েশ্চারটা কন্টেন্টটা ছিল এটা চলে যায়, এটা পুরোপুরি একটা ড্রাই স্টিমে পরিণত হয়।
তো ড্রাই স্টিম হলে সুবিধা, আমার স্টিমের কোয়ালিটিটা ভালো হয়। আর হচ্ছে যে এক্সট্রা টেম্পারেচারটা বাড়লো, টেম্পারেচার বাড়া মানে ওর মধ্যে হিট আছে। তো এই হিটটা আমি কাজে লাগাবো কিভাবে? এই যে যে ফিড ওয়াটার পাম্প দিয়ে আমি যে ওয়াটার সাপ্লাই দিচ্ছি বা এয়ার সাপ্লাই দিচ্ছি, তো এইখানে আমার ওর সাথে একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কানেক্ট করে দিতাম। তো তাতে কি হয়েছে, এই দুজনের মধ্যে হিটটা আদান প্রদান হয়ে গেল। ওর টেম্পারেচার বাড়লো, আর ওর টেম্পারেচারটা যে বাড়ছিল সুপার হিটারে যাওয়ার কারণে সেটা কি কিছুটা কমলো। মানে ইকোনমাইজার হচ্ছে কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার, এয়ার প্রি হিটারও কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। এখানেও এয়ার আর এখানে যে সুপার হিটারের যে স্টিমটা আছে, সুপার হিটেড স্টিম বলে, যে সুপার হিটারে যাওয়ার পরে যে স্টিমটা আছে সেটাকে বলে সুপার হিটেড স্টিম। তো এটার মধ্যে হিটটা এক্সচেঞ্জ হয়। তো দুইটার কাজ কিন্তু সেম, জাস্ট নামটা ভিন্ন হয়েছে কেন, কারণ এটার ভিতরে এয়ার যাচ্ছে আর এটার মধ্যে ওয়াটার যাচ্ছে, এই জন্য এটার নাম ইকোনমাইজার, এটার নাম এয়ার প্রিহিটার। এরপরে কি এদের মধ্যে হিট এক্সচেঞ্জ হয়ে লাস্টে হচ্ছে চিমনি দিয়ে আমি স্টিমটা পাচ্ছি। এরপরে যদি এখানে সুপার হিটেড স্টিমটা আবার কোনো কারণে লাগে, তাহলে এদিক দিয়ে হচ্ছে আমার আরেকটা লাইন করা আছে, মানে বাইপাস লাইন, যেটা আমার ইঞ্জিনে যদি লাগে কোনো কারণে, এদিক দিয়ে আলাদা লাইন করা আছে। আর এমনিতে আমি বয়লারের এই লাইনে সবসময় স্টিম যাবে, ঠিক আছে। স্কেমেটিকটা দেখে তোমার হচ্ছে আইডিয়া হবে যে আসলে আহ এই আমার বয়লারের এক্সেসরিজটা আসলে কি কি কাজে লাগছে। তবে এখন যা বললাম যে ফিড পাম্প, সুপার হিটার, ইকোনমাইজার, এয়ার হিটার, অলরেডি সব বলে ফেলছি। এগুলো এখানে একটু ডিটেলস বলা আছে, যদি তোমরা হচ্ছে মেইন কাজ হচ্ছে মেইন ফাংশনটা পড়া, যে এয়ার হিটার কাছে যে রিকভার হিট ফ্রম দ্য এক্সস্ট টু গ্যাসেস ইনস্টল বিটুইন ইকুইবাইজার এন্ড চিমনি, এগুলা কিছু জিনিস বলা আছে। তো এগুলো একটু রিডিং করে আইডিয়া নিবা, ঠিক আছে। তোমাদের পরীক্ষায় যেটা আসতে পারে যে এইগুলার ফাংশন গুলা লিখো। ফাংশন লিখলে এত বেশি ডিটেলস এখানে যেরকম এত অনেক লেখালেখি আছে এগুলো দরকার নাই, জাস্ট 2-3 লাইনে মেইন কথাটা লিখলেই হবে, এক্সট্রা এত কিছু লেখার দরকার নেই। সুপার হিটারের কাজকে যে বললাম যে তোমার তো ড্রাইনেসটা বাড়ানো, ভিতরে যে ময়েশ্চার কন্টেন্ট আছে এটা ড্রাই করে ফেলা, টেম্পারেচার বাড়ানো উইদাউট রেইজিং ইস প্রেশার। যে বলা আছে প্রেশারটা ফিক্স রেখে জাস্ট টেম্পারেচারটা বাড়ানো, এটা কি হয় আমার ড্রাই। এখানে আছে আবার ডিফারেন্স বিটুইন মাউন্টিং, এখানে বলা আছে যে মাউন্টিং কোনটা আর এক্সেসরিজ কোনটা, তাদের মধ্যে কি কি পার্থক্য আছে বলা আছে। পারফরমেন্স অফ স্টিম বলে এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথ তোমাদের হয়তো সিটিতে আমি দিব না, কারণ এটার ম্যাথ করার জন্য তোমাদের আবার স্টিম টেবিল সাপ্লাই দেওয়া লাগে, একটা ছোট সিটিতে আর এত কিছু করি না। তো তোমাদের সিটির সিলেবাসটা হচ্ছে শুরুর স্লাইডের শুরু থেকে যে পারফরমেন্স অফ স্টিম বয়লারের আগ পর্যন্ত, মানে এইটা হচ্ছে শেষ স্লাইড সিটি সিলেবাস। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন বয়লার এন্ড অ্যাক্সেসরিজ, বয়লার মাউন্টিংস এন্ড অ্যাক্সেসরিজ। আমি কি বুঝাতে পারছি সিটি সিলেবাসটা? জি স্যার। স্যার বুঝছো সবাই? কনফিউশন আছে? স্যার স্যার সিটিতে কি কোনো স্যার ফিগার থাকবে? কোশ্চেন হবে কিভাবে? স্যার কোশ্চেনটা কিভাবে ফিগার, হবে একটু যদি বলতেন ভালো হতো। মানে কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, মানে আমি ধরো মাউন্টিং অ্যাক্সেসরিজ গুলার কয়েকটা দিব, কয়েকটার সব না, কয়েকটা হচ্ছে তোমার ফাংশন লিখে দেখা, মানে বলবা আর কি। ধরো সুপার হিটার দিলাম, সুপার হিটারের ফাংশন লিখবা, ঠিক আছে। তারপরে জি স্যার। হচ্ছে ধরো ওই যে ওয়াটার টিউব ফায়ার টিউবের পার্থক্য বলতে পারি, পার্থক্য লিখো, ওখানে ফিগার আঁকার দরকার নেই। হুম। তারপর এই যে ডিফারেন্ট টাইপ অফ বয়লার, এগুলোরও ফিগার টিগার দরকার নেই, জাস্ট খালি তুমি থিওরিতে জোর দাও যে বয়লারের কাজ কি, গুড স্টিম বয়লার হতে হলে কি কি ওর মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে, এই জিনিসগুলোতে জোর দিতে, ঠিক আছে। ক্লাসিফিকেশনটা একটু দেখলা যে কি কিভাবে ক্লাসিফাই করা যায়, তারপর এগুলো হচ্ছে রিডিং দিবা। হুম। পারবা, আশা করি সবারই পরীক্ষা ভালো হবে, সিলেবাস অল্প, বেশি একটা না। জি স্যার। কিন্তু আমি তোমাদের পরে জয়েন করাতে আমার আসলে, সরি আমি আসলে বুঝতেছি না কে কথা বলতেছো। কোশ্চেন কোশ্চেন থাকতে পারে স্যার। সরি, আবার বলো, বুঝতেছি না কথা। বা লিখো, মানে ইয়েতে ওই স্যার যে চ্যাট কোশ্চেন বক্সে লিখো। কতগুলো থাকতে পারে? বুঝতে পারে তাই বলতেছে।
কোশ্চেন তো তোমাদের 25 মার্কের। এখন 30 তিনটা। মার্কের। হ্যাঁ, স্যার 30 মার্কের কোশ্চেন। 30। আমাকে যে বললো 25। আচ্ছা, টেক্সটাইল আর আইপি কি ডিফারেন্ট, মানে সিটি সিলেবাস কি ডিফারেন্ট হয়, মানে সিটি কোশ্চেন? স্যার না ওইটা স্যার, জুনিয়র আমাদের 30 মার্কের উপরে কোর্স। হবে স্যার। এইটা স্যার হচ্ছে নতুন সিলেবাসদের জন্য 25 মার্ক। নতুন সিলেবাসে আছে আচ্ছা। স্যার 14 আর 13 ব্যাচ। আমরা 11 আর 12 হচ্ছে ওল্ড সিলেবাস, আমাদের হচ্ছে 30 মার্ক আর ওদের হচ্ছে 25 মার্ক। ও আচ্ছা আচ্ছা, তোমাদের 30 মার্ক। ও, জি স্যার, ওদের হচ্ছে 25 মার্ক, ওদের হচ্ছে অ্যাটেন্ডেন্স আরো বাস। কোশ্চেন তো আমার এডিট, কোশ্চেন এডিট করতে হবে। আমি তো 25 মার্ক আমাকে বলছিল যে আইপি এর এক টিচার, আমি তো ওইভাবে কোশ্চেন করে ফেলছি। তো যাই হোক, আমি সমস্যা নেই, ওটা এডিট করে দিয়ে দিব নি। আর তোমাদের তাহলে 30 মার্কের মধ্যে তাহলে কোশ্চেন 3টা থেকে 4টা থাকবে 30 সব, মার্ক এক মানে ঘন্টা হ্যাঁ, 30 মার্ক হলে 1 ঘন্টা পরীক্ষা। তো শর্ট কোশ্চেন হবে মার্কস, যদি ছোট কোশ্চেন হয় তাহলে 5 থাকবে, আর একটু বড় কোশ্চেন হলে 10 থাকবে, এরকম আর কি মার্কস ডিস্ট্রিবিউশন। বোঝা গেছে? অপশন থাকবে কি সরি। স্যার? কোনো অপশন থাকবে নাকি, মানে যেরকম 5টা থেকে 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, 4 কোশ্চেন অ্যান্সার, বা 6টা থাকবে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এরকম? অপশন থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, যদি এরকম হয় যে না তোমার 3টা দিছি 3টা অ্যান্সার করতে হবে, এরকমও থাকতে পারে, অথবা 4টা দিব 3টা অ্যান্সার করবে, এরকমও হতে পারে। যেহেতু আমার এখন কোশ্চেনটা একটু চেঞ্জ করতে হবে, তো সেক্ষেত্রে অপশন থাকতে পারে। বুঝা গেছে? হ্যালো? জি স্যার, জি স্যার, বোঝা গেছে। কে লিখছে চ্যাট বক্সে, কি স্যার এই স্লাইড ছাড়া অন্য কোনো স্লাইড আছে কি, মানে কি বোঝাতে চাচ্ছে, মানে বয়লারের অন্য কোনো স্লাইড আছে কিনা এরকম? না স্যার, সিটিতে আর অন্য কোনো স্লাইড আছে না, তাই বলতেছে। না না না, আমি তো ওই যে বয়লারের টপিকটা, আমি পাওয়ার প্ল্যান্টটা বাদ দিয়েছি। পাওয়ার প্ল্যান্টটা বড় তো, তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। বয়লারটা আমার মতে সিটির জন্য ভালো সিলেবাস উপযোগী। স্যার সময় থাকলে হচ্ছে সলিডের স্লাইডটাও বের করে আবার একটু রিকল করে দেন স্যার, ওটার ভিতরে তো বুঝতেছি না, ফিগার টিগার খালি বি বেল্ট এগুলো দেখলাম। তো 2-4-5 সলিডের মিনিট মধ্যে হচ্ছে তুমি, সলিড না তো, আমার তো হচ্ছে মেশিন ডিজাইন পার্টটা। তো মেশিনে হচ্ছে তোমার ওই লাস্টের 12 মানে 20 মিনিট টলারেন্স অ্যালাউন্স এর কথা বলছিলাম না, টলারেন্স অ্যালাউন্স থাকবে, আর হচ্ছে বেল্টের টপিকটা থাকবে। ম্যাথ তো, ম্যাথ দেখলাম 2টা না 3টা আছে। হ্যাঁ, ম্যাথ 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি স্যার। ওই স্লাইডটা আমি তাহলে শেয়ার। এই মেশিন ডিজাইনের স্লাইডটা থেকে তুমি যে টলারেন্স এখান থেকে পড়বা। হ্যাঁ, এখান থেকে শুরু থেকে, এখান থেকে এই ইউনিলেটার বাইলেটারাল পর্যন্ত থাকলো। এটা হচ্ছে ডিফারেন্স থাকবে, এরপরে এগুলা লাগবে না। মানে টলারেন্স অ্যালাউন্সের এই পার্টটা পড়লে 1 থেকে 10 স্লাইড। এরপরে কি হচ্ছে বিম, বিম ও বাদ, স্প্রিং ও বাদ। এখানে হচ্ছে বেল্ট টপিকটা থাকবে। ঠিক আছে, এই ম্যাথটা সহ, ম্যাথ, 2টা ম্যাথ সহ এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, মানে বেল্ট প্লাস হচ্ছে টলারেন্স অ্যালাউন্স। স্যার বাদ দিলেন কৌতুক স্যার, আরেকবার একটু বলেন। বাদ দিছি হচ্ছে তোমার এই কলামের কলাম বিম এসব আর কি, স্ট্রেস কনসেন্ট্রেশন, কলাম বিম, ভ্যারিয়েবল লোড, এসব আর কি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে 10 পেজ থেকে 9 পেজ থেকে 22 পেজ পর্যন্ত মাঝখানে বাদ। হ্যাঁ, এখানে 22 পেজ দেখেন হয়। তো একটু। হ্যাঁ, 23 থেকে আবার শুরু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, 23 9 থেকে থেকে আবার হচ্ছে 35। 35 পর্যন্ত, 9 থেকে 22 বাদ মাঝখানে।
দেখেন। 11 থেকে 22, এটা মনে হয় 10 পর্যন্ত আছে। 10 আচ্ছা পর্যন্ত আচ্ছা, আছে, 11 থেকে 11 থেকে 22। এগুলা বা ভালো মতো বুঝে নাও, ওই যে যারা ক্লাস করতেছে না তাদের কিন্তু বুঝাই দিও, তাই দায়িত্ব কিন্তু স্যার তোমাদের, ক্লাস করতেছো। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্সটা নিব এই 28 জন এর দিকে রাখলাম, এর বেশি হলে এই স্যার অনেকের স্যার স্যার অনেকে কারেন্ট ছিল চলে গেছে। তো এই জন্য স্যার প্রথম দিকে জয়েন স্যার হয়েছিল, পরে অনেকে ঢুকছিল, এখন বের হয়ে জয়েন হয়েছিল, কারেন্ট চলে গেছে। এখন এটা কি করণীয় আমার? নিরিবিলিতে স্যার, স্যার নিরিবিলিতে একটা স্বাভাবিক সমস্যা, কারেন্ট থাকে না আর কি। অনেকে জয়েন ছিল, কারেন্ট ওরা থাকলে না, হচ্ছে হ্যাঁ বুঝছি। এখন এটা তো আমাদের জাতীয় সমস্যা, বা হচ্ছে অনেকে ডাটা ইউজ করতে পারো কারেন্ট না থাকলে। এখন তোমাদের আমি অ্যাটেন্ডেন্সটা নিব কিভাবে এটা বলো? ফার্স্টে 33 জন ছিল স্যার। এমনি আমার এখানে জুমে কিন্তু রেকর্ড থাকবে আর কি, যে কে কে জয়েন করছো করনি। তো এই হচ্ছে সমস্যা হয়ে গেছিল যে কারেন্টের একটা ইস্যু ছিল, তো স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্স আজকে না নিয়ে স্যার ওই জুমের ক্লাউডে তো স্যার সেভ থাকবে কতক্ষণ কি কতজন ছিল, হ্যাঁ, স্যার কিন্তু সেটা সবার দেখতে আইডি পাঠাতে। তো আমি পাবো পাবো না, কারণ হচ্ছে কেউ আছে দেখো মিলন 12 নাকি, ওর তো আবার আইডি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে নওরিন আছে স্যার স্যার 61, আইডি সবটা ম্যানেজ, মনে হয়। স্যার আইডি নাম থেকে দেওয়া যাবে, সমস্যা হবে না ওইটা। আপনি স্যার ওই শিটটা মানে ইয়া করে ক্লাউডের তাদেরকে দিয়েন, সিআর কে দিয়ে, ও নাম দেখলে কোন আইডি বলতে পারবে ওই অনুযায়ী। আচ্ছা, তাহলে স্যার আমি আসসালামু অ্যাটেন্ডেন্স। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বলো? স্যার স্যার আমাদের হলে কারেন্ট নাই, তো আমরা হচ্ছে একটা ফোন থেকে আইডি 120 আর 159 একসাথে করতেছি ক্লাস। দুজন তিনজনেরটা কি বলবো, ওরা যেমন একজন ক্লাস করতেছে কিন্তু, মানে দুইজন ক্লাস করতেছে কিন্তু জুমে তো থাকবে একজনের, তাই না? তোমরা হচ্ছে চ্যাট বক্সে লিখো কারা কারা প্রেজেন্ট আছো, ঠিক আছে? আর যারা যারা একসাথে আছো তারা হচ্ছে লিখে দাও, বা সবাই লেখো, তারপর যারা যারা একসাথে তারা আবার আলাদা করে লিখো যে অমুক অমুক আছো। হচ্ছে লিখতেছি 120, 159, ওল্ড ব্যাচ থাকলে একটু মেনশন করে দিও যে ওল্ড ব্যাচ। তোমাদের তো মানে ওল্ড ব্যাচ তাই যেহেতু সি সেকশন। 160, 129, 154, 136, 120, 153, 130, 165, 140, 127, 123। ইআরপি থেকে যে এখন দিব, এটা তো আগামীকালের ক্লাস, ও নিচ্ছেই না, এই জন্য আমার আসলে ম্যানুয়ালি লিখে লাগা লাগছে। 145, আর অ্যাটেন্ডেন্সের খাতাটা আমি বাসায় নিয়ে আসি না তো। 129 এখন লিখলো না। গ্রাম থেকে শহরে চলে আসলাম, শেষ ক্লাস শেষ, বাহ, ঘুরতে ঘুরতে ক্লাস শেষ হয়ে গেল। এই চালাইন, মাইক বন্ধ করেন। আচ্ছা দেখো, আমি আরেকবার বলতেছি। মাইক বন্ধ করো। 120, 159, 160, 129, 149, 126, 120, 153, 154, 131, 151, 159, 159 এর আগে বললাম না? ঠিক আছে, 124,
134, 156, 161, 147, 137, 113, 136, 162, 165, 140, 127, 123, 162, 164, 155, 115, 115 আগে বলছি, যাই হোক, 135, 149, 114, 130। এর বাইরে কেউ আসো? কেউ মিস হলে তাহলে 128 জনই আছে। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শেষ করতেছি, ঠিক আছে।